আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পুলিশের আচরণ আগের চেয়ে অনেক ভালো। স্বরাষ্ট্রমন্ত্রীর সাফাই। তরুণীর সম্ভ্রমহানির চেষ্টার ঘটনায় পুলিশের 6 কর্মকর্তাকে হাইকোর্টে তলব। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ব্যক্তিকেন্দ্রিক হওয়ায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না অর্থমন্ত্রী। গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্ত কমিশন গঠনের সমালোচনা ইউনূসের। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম শাহাদত বার্ষিকী। আসসালামু আলাইকুম। মজুমদার জুয়েল প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। অতীতের যে কোনো সময়ের চেয়ে পুলিশের আচার আচরণ এখন অনেক ভালো। আজ এভাবেই পুলিশের পক্ষে সাফাই গাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেছেন, 1,41,000 পুলিশ সদস্যের সবাই ভালো এমনটি বলা না গেলেও পরিস্থিতি সন্তোষজনক। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে সচিবালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। জে ইউজুবাইরের রিপোর্ট। সম্প্রতি হঠাৎ করে মারমুখী ভূমিকায় পুলিশ। একের পর এক নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। সারা দেশেই ঘটছে সাংবাদিক নির্যাতনের ঘটনা। বাদ পড়েননি আইনজীবীরা। মঙ্গলবার নিম্ন আদালত অঙ্গনে পুলিশের হাতে তরুণীর সম্ভ্রমহানির চেষ্টাও হয়েছে। এই যখন অবস্থা, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পুলিশ এখন আগের চেয়ে ভালো। আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এই সার্টিফিকেটটা আপনাদের দিতেই হবে, আজকে থেকে নয়। সে পাকিস্তান আমল থেকে আমি রাজনীতি করি, সেই থেকে রাজনীতি করে আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর অত্যন্ত আস্থা স্থাপন করে তিনি দিয়েছেন। তিনি বলেন, কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত চলছে। যদি কেউ ঘটায়, যদি কেউ কিছু করে, তার বিচার হতে হবে। তার বিচার আমরা করছি, তারকে অ্যাকশন আমরা নিচ্ছি। বাস। পরিবহন খাতে চাঁদাবাজি এবং মালবাহী গাড়ি ছিনতাই বন্ধ করতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মালবাহী গাড়িতে জিপিএস লাগাতে হবে। দিন দিন বেড়ে চলা লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। জে ইউজুবাইর, একুশে টেলিভিশন, ঢাকা। পুরনো ঢাকার নিম্ন আদালত এলাকায় তরুণীর সম্ভ্রমহানির চেষ্টা এবং আইনজীবী ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় 6 পুলিশ কর্মকর্তাকে 6 জুন তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দিনের ঘটনা ব্যাখ্যা করতে নির্যাতিত নারী এবং প্রতিবাদকারীদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এদিকে বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিনের অপসারণ দাবি করেছেন ঢাকা আইনজীবী সমিতির নেতা এবং সাংবাদিকরা। আর এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শাকের আরজুকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার নিম্ন আদালত চত্বরে এক তরুণীর লাঞ্ছিত হওয়া এবং এর প্রতিবাদ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে কয়েকজন সাংবাদিক ও আইনজীবী আহতের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে 2 সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট। আর ঘটনার বিবরণ দিতে নির্যাতিতা ও তার বাবা মা এবং প্রতিবাদকারীদের 6 জুন আদালতে আসতে বলা হয়েছে। এই রুলের জবাব জানতে চেয়ে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিসি লালবাগ জোন এবং ওসি কোতোয়ালিকে 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যেসব পুলিশ সদস্য, সাম পুলিশ অফিসার্স এর সঙ্গে ইনভলভ, তাদের যে জীবন বৃত্তান্ত, তাদের পূর্ব ইতিহাস কি, তাদের ফ্যামিলিগত ইতিহাস কি, এগুলি 48 ঘন্টার মধ্যে পুলিশ আইজিপিকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার দিন লালবাগ জোনের ডিসি 2 সদস্যের তদন্ত কমিটি করলেও আপত্তির মুখে 1 সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আটক 2 আইনজীবীকেও ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে বুধবার দুপুরে সিএমএম আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা নির্যাতনের শিকার সাংবাদিক, আইনজীবী এবং পুলিশের সাথে বৈঠক করেন। ইতিপূর্বেও এখানে কোতোয়ালি থানার ওসি যে সালাউদ্দিন সম্পর্কে এখানে অনেক বিতর্ক এখানে এসেছিল। এখানে ঢাকা বারের যে সভাপতি, উনিও এখানে দাবি জানিয়েছেন এখান থেকে কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিনকে প্রত্যাহার করার জন্য, এবং আমরাও সে দাবি জানিয়েছি। বার আইনজীবী এবং
প্রশাসনের মধ্যে একটা সমন্বয় চাচ্ছি, যাতে করে ভবিষ্যতে আর আমাদের আইন আদালতের প্রতি এমন অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়। তবে হাইকোর্টের রুলের কারণে ওই তরুণীর নির্যাতন নিয়ে কোনো আলোচনা করেননি তারা। যদিও আদালত প্রাঙ্গণে অস্থিতিশীলতা সৃষ্টির মতো কোনো কর্মসূচি না নেওয়ার আহ্বান জানান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। নাদিয়া শারমিন, একুশে টেলিভিশন, ঢাকা। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ব্যক্তিকেন্দ্রিক হওয়ায় কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে গ্রামীণ ব্যাংক নিয়ে কমিশন গঠন ও ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে ক্ষুদ্র ঋণের সুফল সবার দোরগোড়ায় পৌঁছাতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল মাইক্রো ফিন্যান্স কনফারেন্সে একথা বলেন অর্থমন্ত্রী। রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন। 1960 সালে দেশে ক্ষুদ্র ঋণ প্রবর্তনের পর থেকে বেশ কয়েকবার সংশোধন সংযোজনের পর এখন এ খাতে বিশ্বকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বর্তমানে দেশে ক্ষুদ্র ঋণ গ্রহীতার সংখ্যা প্রায় 2 কোটি, আর টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। আর যে কারণে ক্ষুদ্র ঋণে এখন বাংলাদেশ বিশ্বের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন অর্থমন্ত্রী। আমার মনে হয় আমি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে যে নতুন কাজ করতে বলবো, তারা অনেক কিছু করছে, আমি আরেকটা কাজ করতে বলবো, সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণে যে ওভারল্যাপিং হচ্ছে এটা একটা নিয়ন্ত্রণে আসা উচিত। ক্রস লেন্ডিংটা খুব বেড়ে গেছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বলছি যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এ ব্যাপারে একটা উদ্যোগ নিতে পারেন। এছাড়া ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে সবাইকে সংযত হয়ে কথা বলার জন্য অনুরোধ করেন তিনি। ক্ষুদ্র ঋণ সম্বন্ধে অনেক সময় নানা ধরনের অভিযোগ এবং অজ্ঞতা প্রসূত বিভিন্ন মন্তব্য রাখা হয়। আমি সেখানে সবাইকে অনুরোধ করব যে আপনারা যখন কারো সম্বন্ধে সমালোচনা করেন, বিশেষ করে আমি সাংবাদিকদের বলছি, সমালোচনা করার সময় সেটা যেন মডারেটেড বাই দ্য স্পিরিট অফ ন্যাশনাল সার্ভিস, পাবলিক সার্ভিস। এটা যদি মনে থাকে তাহলে আমার মনে হয় ক্ষুদ্র ঋণকে আমরা যখন তখন যে গালাগালি করি সেটা সঠিক নয়। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলে হাসান আবেদ ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন। ইলিয়াস হোসেন, একুশে টেলিভিশন, ঢাকা। গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্ত কমিশন গঠনের সমালোচনা করলেন ডক্টর মাহমুদ ইউনূস। অর্থ মন্ত্রণালয় চলতি মাসের 15 তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তদন্ত কমিশন গঠন করে। ডক্টর মাহমুদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের আইন কাঠামো পরিবর্তন করে সরকারের ভূমিকা বাড়ানো হলে এর ভবিষ্যৎ বিপন্ন হবে। এ কাজ থেকে সরকারকে বিরত রাখার জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। কমিশনের 3 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়কে কম উল্লেখ করে তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর ইউনূস। নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী। সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতৃবৃন্দ। মাজারে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নিলে দেশে সংঘাত অনিবার্য। জসিম জুয়েলের সহায়তায় রিপোর্ট করছেন তাপসী রাবেয়া। জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে সকাল থেকে জিয়ার মাজারে আসতে থাকেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। পরে খালেদা জিয়া মাজার প্রাঙ্গণে ওলামা দলের মিলাদে অংশ নেন। এরপর তিনি উদ্বোধন করেন জাসাসের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এর আগে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেন, সরকার বিরোধী দলের দাবি না মেনে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 10ই জুনের মধ্যে তো বোঝাই যাচ্ছে যে আমাদের আলটিমেটাম তারা অ্যাকসেপ্ট করতে রাজি না, কারণ প্রধানমন্ত্রী এর মধ্যে বলে দিয়েছেন যে আগামী নির্বাচন এই দলীয় সরকার অধীনে হবে। সুতরাং 11ই জুন সমাবেশ হবে। এই সমাবেশ আগের যে কোনো সমাবেশের তুলনায় অনেক বেশি সফল হবে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও এম কে আনোয়ার বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষায় আরও একটি যুদ্ধ করতে হবে। জনগণের দাবির কাছে সরকার পরাজিত হবে বলেও জানান তারা। যদি দাবি না মানে আন্দোলন আরো কঠিন থেকে কঠিনতর হবে এবং শেষ পর্যন্ত যে কথা আশরাফ সাহেব বলেছেন আমরা সেটা বলতে চাই না, দেশে যুদ্ধ করবো আমরা বলতে চাই না। প্রয়োজন হলে আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের মানুষকে মুক্ত করা হবে, স্বাধীন করা হবে, সার্বভৌমতা করা হবে। সরকার কিছু বাধা দিতে পারবে না। এর আগে 3 দিন হরতাল দিয়েও আমাদের মহাসমাবেশকে বিফল করা যায় নাই, ব্যর্থ করা যায় নাই।
এবারও করতে পারবে না কেউ ইনশাআল্লাহ, কারণ জনগণ আমাদের সাথে আছে। জিয়ার মাজারে শ্রদ্ধা জানানোর পর রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি। বাবা মনসুর রহমান ও মা জাহানারা খাতুনের 5 ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। 1953 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। ব্রিটেনের মন্ত্রী শেখ হাসিনা এর আগে গতরাতে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন এবং বাংলাদেশে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। নদী খনন এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের বিষয়েও আলোচনা হয়। সম্প্রতি পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং বিমানবন্দর উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে কাতার। পরে ওআইসি মহাসচিব ইকলিমুদ্দিন ইউসেনগ্লো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। গ্রামের বাড়িতে আর বেড়াতে যাওয়া হল না লেলিন এবং রোজি দম্পতির। সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল এই পরিবারের 10 জন সহ 12 জনের প্রাণ। দুর্ঘটনায় শিশু সহ আহত হয়েছে 15 জন। সকাল 6টার দিকে কেরানীগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের কদমপুর এলাকায় যাত্রীবাহী বাস সাকুরা এবং মাইক্রোবাসের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গ্রীষ্মের ছুটি কাটাতে মাইক্রোবাসে শরীয়তপুরে যাচ্ছিলেন চাকুরিজীবী লেলিন, তার স্ত্রী রোজিনা, ছেলে মেয়ে সহ পরিবারের 12 জন সদস্য। দুর্ঘটনায় মারা যান পরিবারের সবাই। 2 বছরের ছোট্ট শিশু ইয়াস থেকে শুরু করে 40 বছর বয়সী শহীদ কেউই আর বেঁচে নেই। হঠাৎ করে এতজন প্রিয় মানুষের মৃত্যুর খবরে হতবাক স্বজনরা। মিটফোর্ড হাসপাতালের মর্গে নিহতদের দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। কেউ জীবিত নেই এখানে। চেয়ারম্যান জাকির সর্দারের ওয়াইফ আছে, মেয়ে আছে, তার বোন আছে 2 জন, তার দুলাভাই আছে, তার ভাতিজা আছে, কাজের মেয়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের কদমপুরে ঢাকা মাওয়া মহাসড়কে ঢাকা অভিমুখী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। মুহূর্তে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে 10 জন আর হাসপাতালে নেয়ার পর 2 জন মারা যান। নিহতদের মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির সর্দারের স্ত্রী বেবি, মেয়ে লুবাব, জাকিরের বড় বোন মিনা, তার ছেলে বাবু, ছোট বোন রোজিনা ও তার স্বামী লেলিন, ছেলে ইয়াস, মেয়ে ইশরা এবং মেজ বোনের মেয়ে তাজরিয়া সহ মারা যায় গাড়ি চালক সোহেল রানা ও গৃহকর্মী খুশি। বরিশাল থেকে এই গাড়িটা আসার সময়, মাইক্রোবাস থেকে আসার সময় 10 জন ফ্যামিলি ছিল। 10 জন ফ্যামিলির ভিতরে 10 জন ফ্যামিলিতে বাস চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা সবাই রাজধানীর ইন্দিরা রোডের বাসিন্দা। প্রেস রিপোর্ট, একুশে টেলিভিশন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম সহ দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সব ঘটনা তদন্তের দাবি করেছেন সফররত যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বাট। বুধবার বাংলাদেশ সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। এছাড়া সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংলাপের তাগিদও দেন অ্যালিস্টার বাট। সারোয়ার সুমনের রিপোর্ট। গেল সোমবার প্রথমবারের মতো 3 দিনের বাংলাদেশ সফরে আসেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিস্টার বার্ট। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উদ্বেগ প্রকাশ করেন বার্ট। ইলিয়াস আলীর ঘটনা উল্লেখ করে এ ধরনের অভিযোগগুলোর পূর্ণ তদন্তের দাবি জানান তিনি। We still have concerns, allegations of extrajudicial killings, disappearances which take place. These are things that worry everyone, and we are absolutely clear that in those circumstances there must be full investigation. Situation at present, as people are aware of the disappearance of Mr. Ilyas Ali. আসন্ন নির্বাচন নিয়ে এলিস্টার বার্ট বলেন, পথ ভিন্ন হলেও বাংলাদেশের রাজনীতিবিদরাও চান সুষ্ঠু নির্বাচন হোক। তার দৃঢ় বিশ্বাস, রাজনীতিবিদরা অংশগ্রহণমূলক ও অবাধ নির্বাচনের পথ বের করতে পারবে। এ ব্যাপারে সংলাপের কথা বললেও রাজনৈতিক দলগুলো ও জনগণের প্রত্যাশার সমন্বয় করাকে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন বার্ট। The people of Bangladesh, it's for the political parties in Bangladesh to manage the run-up to the elections in the way in which they consider best. And we believe, and I'm sure everybody in Bangladesh would believe, that that's best achieved through a dialogue between them in order to reach the situation where their common desire
for full participation in free and fair elections can be achieved. এছাড়া সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আন্ডার সেক্রেটারি। Into statements which I would deeply regret. সাওয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আন্তর্জাতিক সংবাদ। সিয়েরা লিওনে যুদ্ধাপরাধের দায়ে লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরকে 50 বছরের জেল দিয়েছে আদালত। জাতিসংঘ সমর্থিত সিয়েরা লিওন বিষয়ক যুদ্ধাপরাধ আদালত এই রায় দেয়। টেইলরের বিরুদ্ধে খুন, ধর্ষণ, নৃশংসতা এবং এতে ইন্ধন সহ মোট 11টি অভিযোগ প্রমাণিত হয়। যদিও টেইলর এই অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। সিয়েরা লিওনের এই হত্যাযজ্ঞকে মানবতার ইতিহাসে জঘন্যতম অপরাধ বলে মন্তব্য করেন আদালতের জ্যেষ্ঠ বিচারক রিচার্ড লুসিক। 1991 থেকে 2002 সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে সিয়েরা লিওনে 50,000-এরও বেশি মানুষ নিহত হয়। খেলার খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে 3-4 দিনের মধ্যে বাংলাদেশে আসছেন সাবেক ইংলিশ ক্রিকেটার রিচার্ড পাইবাস। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি মোস্তফা কামাল। এদিকে প্রায় 77 কোটি টাকায় 4 বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর সত্ত্ব পেতে যাচ্ছে ভারতের সাহারা গ্রুপ। বিস্তারিত রেজওয়ানা এলভিসের রিপোর্টে। অবশেষে স্টুয়ার্ট লর উত্তরসূরি খুঁজে পেল বিসিবি। বেশ কিছুদিন ধরে দিন দরবার চলার পর দুই পক্ষ একমত হওয়ায় জাতীয় দলের হেড কোচ হতে সম্মতি দিয়েছেন পাইবাস। সূত্র মতে পাইবাসের জন্য মাসিক $20,000 পারিশ্রমিক গুনতে হবে বিসিবিকে, সাথে বছরে 4 বার দেশে যাবার খরচ। বিসিবি সভাপতি জানান পাইবাসের সাথে 2 বছরের জন্য চুক্তি হচ্ছে। জিম্বাবুয়ে সফরের আগে ঢাকায় এসে জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। মিস্টার পাইবাস উনি কথা দিয়েছেন, তিনি অ্যাকসেপ্ট করেছেন আমাদের টার্মস, তিনি আসবেন। আগামী মাসের ফার্স্ট উইকে আমরা বাইরে যাব, তো তাকে আমরা অনুরোধ করেছি তিনি যেন এসে প্লেয়ারদেরকে তিনি নিজে ব্যক্তিগতভাবে চিনেন, তাদের জানেন, বুঝেন, যাতে করে তার পক্ষে সহজ হবে তাদের থেকে তার প্রত্যাশিত যা যা কিছু আদায় করতে পারবেন। এদিকে জাতীয় দল ছাড়াও জাতীয় ক্রিকেট একাডেমিকে স্পন্সর করতে যাচ্ছে সাহারা গ্রুপ। এজন্য সব মিলিয়ে সাহারার সাথে 4 বছরের জন্য 110 কোটি টাকার চুক্তি করবে বিসিবি। এছাড়া সাহারার সাথে মোট 10টি বিষয় নিয়েও স্পন্সর চুক্তি হবে বোর্ডের। আগামী 4 বছর যে আইটেমগুলোর কথা বললাম, ন্যাশনাল টিম স্পন্সরশিপ সাহারা অফার করেছে প্রায় 110 কোটির মতো। আর আমাদের কাছে রেভিনিউ প্রাপ্তির সাথে বড় যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে সাহারাকে আমাদের সাথে পেলে আমরা মনে করি যেটা ক্রিকেটের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে। পাইবাসের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট কতদূর এগোয় সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা। রেজওয়ানা এলভিস, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আর একবার। পুলিশের আচরণ আগের চেয়ে অনেক ভালো, স্বরাষ্ট্রমন্ত্রীর সাফাই। তরুণীর সম্ভ্রমহানির চেষ্টার ঘটনায় পুলিশের 6 কর্মকর্তাকে হাইকোর্টে তলব। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ব্যক্তিকেন্দ্রিক হওয়ায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না অর্থমন্ত্রী। গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্ত কমিশন গঠনের সমালোচনায় ইউনূসের। নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম শাহাদাত বার্ষিকী। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvbd এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন।